আজকে আমরা দেখব পার্সেন্টেজ, ডিসকাউন্ট, প্রফিট লস থেকে, সেই সাথে এজ এবং টাইম ডিস্টেন্স স্পিড থেকে আমরা কিছু অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা হলো, if x is 30% greater than y, what percentage of y is x? এখানে দুইটা সংখ্যা আছে, x এবং y। তাহলে x y বলছে x is 30% greater than y। তাহলে y যদি 100 হয়, তাহলে x হবে তার থেকে আরো 30 বেশি। তাহলে 100 তো হবেই, 100 তো আছে, এবং এই 100 এর 30% বেশি। তাহলে 100 এর 30% কত হয়? 100 এর 30% হবে 30। সো এখানে আরো 30 যোগ হবে, তাহলে x এর মান হবে 130। বলছে হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই ইজ এক্স, অফ এর পরে যে থাকবে তার সাপেক্ষে আমাকে পার্সেন্টেজের মানটা নির্ণয় করতে হবে। তাহলে পার্সেন্টেজ কত হবে? অফ এর পরে কি আছে? ওয়াই আছে, তাহলে ওয়াই নিতে হবে, এক্স উপরে হবে গুণ 100%। সো এক্স এর মান 130 এবং ওয়াই এর মান 100 গুণ 100। সো এটা হবে 130। তাহলে উত্তর হবে 130, অপশন ডি। তারপরের অঙ্ক বলছে, if y percentage of x equal 29, then x equal, so y percentage of x equal 29, so আমরা x equal কত পাবো? তাহলে x equal পাবো 29, y পার্সেন্টেজ গুণ অবস্থায় ছিল, এদিকে সব ভাগ হয়ে গেল। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত? 2900 বাই ওয়াই। তো এটার উত্তর হবে অপশন এ। তারপরের অঙ্কে বলছে, হুইচ অফ দ্য নাম্বার বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%। তাহলে নিচের এই চারটা অপশনের মধ্যে কোন সংখ্যাটা 4% এর সমান হবে না? তাহলে 4% সমান কি কি হতে পারে? সম্ভাব্য এগুলো হলো 4/100 হতে পারে, এই একটা। আরেকটা হলো 4/100 কে যদি এটা যদি ভাগ করি তাহলে কত হবে? 0.04, এটা হবে। আরেকটা কি হবে? 4/100 ইকুয়াল আমরা লিখতে পারি 1/25, কাটাকাটি করলে। সো আমরা এই তিনটা উত্তর পাচ্ছি। বলছে এখানে কোন অপশন যেটা উত্তরেই হবে না? তাহলে একমাত্র সি অপশনে আছে 0.4, যেটা এই 4% এর সমান নাই। অতএব উত্তর হবে অপশন সি। পরের অঙ্ক বলছি, 10% of x is equal to 25% of y and y equal 16, what is the value of x? 10% of x, 10% of x equal 25% of y। তাহলে পার্সেন্টেজ কাটা গেল, 5×5 = 25, 5×2 = 10। আমরা এখানে পাবো 2x equal 5y। সো y এর মান তো ওরা দিয়েই রাখছে 16, তাহলে x ইকুয়াল কত হবে? 2x কে 2, 8×2 = 16, সো 40 হবে এই প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন বলছে, if age income is 25% less than that of the
then what percentage is B's income more than that of A? তাহলে A এর ইনকাম হলো B এর ইনকামের থেকে 25% কম। আমরা যদি B এর ইনকামটা ধরে নিই যে 100, তাহলে A এর ইনকাম কি হবে, আরো 25 কম হবে, মানে 75। এখন বলেছে যে হোয়াট পার্সেন্টেজ ইজ বিজ ইনকাম মোর দ্যান দ্যাট অফ এ। তাহলে এখন পার্সেন্টেজ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে, এই অঙ্কে কার সাপেক্ষে আমরা পার্সেন্টেজটা বের করব। দ্যানের পরে যে থাকবে বা অফের পরে যে থাকবে তার সাপেক্ষেই আমরা পার্সেন্টেজ নির্ণয় করব। তাহলে দ্যান বা অফের পরে এ আছে, তাহলে এক্ষেত্রে এ এখানে বসলে এখানে বসিয়ে দিতে পারি মাইনাস বি গুণ 100। এটা হলো একটা শর্টকাট, আপনারা এটা শিখে নিতে পারেন। আর বি এর মান হলো 100 মাইনাস এর মান হলো 75, এর মান হলো 75 গুণ 100। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 33.33% মোর। এখানে 100 থেকে 75 বিয়োগ করলে প্লাস 25 আসবে, এজন্য এটা মোর হবে। যদি এখানে লেস উত্তর চাইতো যে কত শতাংশ লেস, তাহলে এখানে কিন্তু মাইনাস আসতো, তো মাইনাস আসলে লেস উত্তর হবে, আর প্লাস আসলে মোর উত্তর হবে। যেহেতু আমাদের মোর চেয়েছে এই জন্য এখানে প্লাস চলে এসেছে। পরের অঙ্কে বলছে if w is 10% less than x and y is 30% less than z, then wy is what percentage less than z? তাহলে লেস কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এর থেকে ডাব্লিউ কম আছে। তাহলে এক্স ডাব্লিউ, এক্স যদি আমরা 100 ধরি তার থেকে 10% কম আছে, মানে 90 আছে। সেটা যদি একটু কাটাকাটি করি আমরা তাহলে কত পাবো, 10 9। আবার এখানে বলছে y is 30% less than z, সো জেড এবং ওয়াই আছে। জেড যদি আমরা 100 ধরি তার থেকে 30% কম হলো ওয়াই, তার মানে 70। তো 0 0 ক্যান্সেল, 7। এখন বলছে ডাব্লিউ ওয়াই গুণ অবস্থায় আছে এবং এক্স জেড গুণ অবস্থা আছে। তাহলে ডাব্লিউ কত, 9, ওয়াই কত, 7, তাহলে 7 নং 63। আবার এক্স জেড, এক্স 10 জেডও 10, তাহলে 100। এখন পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, কার সাপেক্ষে নির্ণয় করব তা বলেছিলাম যে দ্যানের পরে যে থাকবে তার সাপেক্ষে আমরা পার্সেন্টেজটা নির্ণয় করব। তাহলে দ্যানের পরে কি আছে, এক্স জেড আছে, এক্স জেড এর মান কত পেয়েছি আমরা, 100 পেয়েছি, গুণ 100। এবং কার নির্ণয় করবো, ডাব্লিউ ওয়াই, ডাব্লিউ ওয়াই কত, 63%। আর মাইনাস, যেহেতু এখানে লেসের কথা বলেছে তাহলে এখানে আমরা যত বসাবো ঠিক এখানেও তত বসাবো। এর আগের অঙ্কে মোর চেয়েছিল এই জন্য আমরা এটা প্লাস পেয়েছিলাম, এবার কিন্তু আমরা মাইনাস পাচ্ছি, কত, -37। সো আমাদের উত্তর হবে 37%, যেহেতু মাইনাস আছে এই জন্য লেস হবে, এখানে লেস বলাই আছে, তাহলে উত্তর হবে 37%। তারপরের অঙ্কে বলছে 3 ওয়ার্কার্স এক্স ওয়াই অ্যান্ড জেড আর পেড এ টোটাল অফ টাকা 5500 for a particular job. X is paid 133.33% of the amount paid to Y and Y is paid 75% of the amount paid to Z. How much Z is paid to? তাহলে XYZ তিনজন শ্রমিক আছে, তাদের মোট বেতন ধরা হয়েছে 5500,
ওয়াই যা পাবে এক্স পাবে তার 133.33%, আর জেড যা পাবে ওয়াই পাবে তার 75%। তাহলে জেড কত টাকা পাবে? তাহলে তিনজন ওয়ার্কার আছে এখানে, এক্স, ওয়াই এবং জেড। আমরা যদি শেষেরটা থেকে ধরি, জেড থেকে ধরি, যে জেড 100% টাকা পাচ্ছে, তাহলে ওয়াই পাবে কত? তার 75, তাহলে 75 পাবে। আর এক্স পাবে ওয়াই এর কত? 133.33%। তাহলে একশো একশো মানে একটা গোটা অংশ তো সে পাচ্ছেই, তার সঙ্গে আবার 33.33% পাচ্ছে, 100% পাচ্ছে, সাথে আরো 33.33% বেশি পাচ্ছে। তাহলে 100% সমান জানি 1, আর 33.33% সমান আমরা জানি কি 1/3। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4/3 হবে। তার মানে ওয়াই এর 4/3 অংশ পাচ্ছে। তাহলে এক্স পাবে কত? ওয়াই এর 4/3 অংশ। তাহলে কত হবে? 100। এটাকে যদি আমরা একটু কেটে ছোট করি, 4×25 100, 3×25 75, 4×25 100, তাহলে কত পাচ্ছি? 4, 3, 4। অর্থাৎ এটা তাদের কম্বাইন্ড রেশিও। এখন বলছে জেড কত পাবে? তাহলে জেড কে কত পে করা হবে? তাহলে এই রেশিওর এগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে 4, 3, 7 আর 4 11, তাহলে টোটাল 11। কাকে দিতে হবে? জেড কে দিতে হবে। জেড কত? 4 অংশ, 4। টোটাল টাকা কত? 5,500। তো আমরা এটা কাটাকাটি করি, তাহলে 500 পাবো এবং গুণ করলে 2000, অর্থাৎ জেড পাবে 2000 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলছে a cricket team has won 40 games out of 60 played. It has 32 more games to play. How many of them must the team win to make it record 70% win for the season? বলছে যে একটা দল 60টা গেম খেলে 40টা জিতেছে, তাকে আরো 32টা খেলতে হবে। তাহলে ওভারঅল যদি সে 70% জিততে হয়, ওভারঅল তাকে যদি 70% জিততে হয় ওই সিজনে, তাহলে তাকে আর কতগুলো ম্যাচ জিততে হবে? এখন ওভারঅল জিততে হবে কত? 70%। তার যতগুলো খেলেছে তার 70%। তাহলে খেলেছে কত? আগে খেলেছিল 60 গেম, 60 গেম খেলেছে, এখন তাকে আরো 32টা গেম খেলতে হবে, তাহলে 32। তাহলে টোটাল এতগুলো গেম খেলে তাকে 70% জিততে হবে। তাহলে এদিকে আমরা উইন দিলাম, তাহলে ইকুয়েশনের বাম পাশেও আমাকে উইন দিতে হবে, যে কতগুলো জিতেছে। তাহলে আগে জিতেছে কতটি? 40টা। এখন তাকে কতটি জিততে হবে? মাস্ট দ্য টিম উইন। কতটি জিততে হবে আমরা জানি না, আমরা ধরে নিলাম যে এক্স জিততে হবে। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে কত পাবো? 24.5। তো এটা আমরা লিখতে পারি 25, অর্থাৎ 25টা গেম তাকে এখনো জিততে হবে। তাহলে অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক বলছে এ গ্রোসার বাইট সাম এগস at টাকা 3 each. He finds that 12 of them are broken, but he sells the others at টাকা 4 each and makes profit of 96. How many eggs did he buy? তাহলে এখানে বের করতে হবে যে সে প্রথমে কতগুলো ডিম ক্রয় করেছিল।
তাহলে কতগুলো ডিম ক্রয় করেছিল এটা আমরা জানি না। তাহলে ধরে নিলাম যে সে প্রথমে কতটি বাই করেছিল, এক্স। প্রত্যেকটার দাম কিন্তু 3 টাকা করে ছিল। তাহলে টোটাল টোটাল দাম কত হবে, তার ক্রয় মূল্য কত হবে, টোটাল সিপি হবে প্রত্যেকটার দাম 3 টাকা করে, এবং কিনে নিয়ে আসছে এক্সটি। তাহলে 3x, অর্থাৎ এত টাকা দিয়ে সে কিনে নিয়ে আসছে। এখন প্রত্যেকটা সে বিক্রি করছে কত করে, তাহলে টোটাল সেল তার কত হবে, এসপি কত হবে, সেলিং প্রাইস কত হবে। প্রত্যেকটা সে 4 টাকা করে বিক্রি করে দিচ্ছে। কতটি কিনেছিল, এক্সটি কিনেছিল। তাহলে এক্সটি যদি সে 4 টাকা করে বিক্রি করে দিত তাহলে এত টাকা পেত, কিন্তু মধ্যখানে সে 12টা ডিম ভেঙে দিয়েছে, তার মানে 12টা ডিম এখান থেকে কমে গেছে, যা ছিল তা 4 টাকা করে বিক্রি করে দিয়েছে। এখন এখানে তার কি হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট কত টাকা হয়েছে, 96 টাকা। তো প্রফিট ইকুয়াল আমরা কি জানি, যে এসপি থেকে সিপি যদি আমরা বিয়োগ করি তাহলে প্রফিট পেয়ে যাব। তাহলে এসপি কত, এক্স মাইনাস 12 × 4 মাইনাস সিপি কত, 3x ইকুয়াল 96। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 144। সো সে প্রথমে 144টা ডিম কিনেছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক বলছে, if 5% is gained by selling an article for 350, then selling it for BDT 340, the cost of the article is। বলছে একটা আর্টিকেল সে যদি 340 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ 5% বেশি হয়। তাহলে ওই আর্টিকেলের ক্রয় মূল্য কত ছিল, তাহলে 5% কখন বেশি হচ্ছে, এই 5% কখন বেশি হচ্ছে, যখন সে জিনিসটা 350 টাকায় বিক্রি করছে 340 টাকায় বিক্রি না করে। তাহলে কত টাকা পার্থক্য হচ্ছে এখানে, পার্থক্য হচ্ছে 10 টাকা। এই 10 টাকা পার্থক্যের জন্য তার 5% বেশি লাভ হয়েছে। তো আমরা জানি যে সিপি হয় সবসময় 100%, ক্রয় মূল্য সবসময় 100%ই হয়। তাহলে 100% যদি আমরা বের করি তাহলে 5 থেকে 100 হয়ে গেছে। তাহলে 5 থেকে যদি 100 হয়ে যায় তাহলে কত দিয়ে গুণ দেওয়া হয়েছে, 20 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তাহলে ঠিক এই সংখ্যাটাকেও আমরা 20 দিয়ে গুণ দিব। তাহলে 20 দিয়ে গুণ দিলে কত হবে, 200। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 200 টাকা। তারপরে অঙ্ক বলছে, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ এ টি শার্ট ইফ দ্য সেল প্রাইস আফটার 15% ডিসকাউন্ট ইজ 272, অর্থাৎ 272 টাকা হবে 15% ডিসকাউন্ট দেওয়ার পর। তাহলে 15% যদি ডিসকাউন্ট দিয়ে দেয়, সে যদি 15% ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে সে বিক্রি করেছিল কততে, নিশ্চয়ই সে 85%-এ বিক্রি করে দিয়েছিল। তো এই 85% সমান হবে কত, 272। আমার কাছে চেয়েছে এটার অরিজিনাল প্রাইসটা কত ছিল, সিপি কত ছিল, সরি এমপি কত ছিল। তাহলে আমরা যদি 100% বের করি তাহলেই হবে। তাহলে 100%-এ কত হবে, 272 গুণ 100/85। আমরা যদি কাটাকাটি করি 17, 5 17 আর 5 20, আর এটা যাবে 16 বার, তাহলে 320।
320 হবে এই প্রশ্নের উত্তর। এই অঙ্কটা আর এই পরের অঙ্কটা একই রকম, আগের নিয়মে করলেই উত্তর চলে আসবে। পরে আসছি আমরা ডিস্টেন্স, স্পিড এবং টাইমের অঙ্ক। আমাদের এখানে এই ক্ষেত্রে একটা সূত্র শিখে রাখতে হবে যে ডিস্টেন্স ইকুয়াল স্পিড গুণ টাইম। অর্থাৎ ডিস্টেন্স যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা স্পিড এবং সময়ের গুণফলের সমান হবে। তাহলে এই অঙ্কে বলছে যে a train 240 meter long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 meter long? তাহলে একটা ট্রেন 240 মিটার লম্বা, যেটা একটা পোলকে 24 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 650 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে এই ট্রেনের কত সময় লাগবে? এখন এই সূত্র থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি এরকম হয় তাহলে ডিস্টেন্স হবে স্পিডের কি সমানুপাতিক, আবার ডিস্টেন্স হবে টাইমেরও সমানুপাতিক। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথমে 240 মিটার শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে তাকে তার নিজের দৈর্ঘ্য এবং সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করতে হচ্ছে। অর্থাৎ দুইটা দৈর্ঘ্য তাকে একসঙ্গে পার করতে হয়েছিল। তাহলে এটা হবে 890। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স সময়ের কি হবে সমানুপাতিক হবে। তাহলে ডিস্টেন্স রেশিও, যদি ডিস্টেন্স রেশিও কত হবে 240 আর 890 ইকুয়াল 0 যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে 24 এবং 89। ডিস্টেন্স রেশিও হচ্ছে এটা। তাহলে টাইম রেশিও হবে, আমার কাছে তো টাইম চেয়েছে ওরা, টাইম রেশিও কত হবে একই হবে। তাহলে টাইম হবে 24/89। এখন প্রথমে তার কত সময় লাগছিল? 24 সেকেন্ড সময় লাগছিল। তো প্রথমে তো দেখছি আমরা 24 সেকেন্ডই সময় লেগেছে, তার মানে এটাকে জাস্ট 1 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতেও 1 দিয়েই গুণ দিতে হবে। তাহলে কত হবে 89। তাহলে 89 সেকেন্ডে সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে গেছিল। তারপরের অঙ্ক বলছে এ motorist travels to a place 150 kilometer away at an average speed of 50 kilometer and returns at 30 kilometer per hour. His average speed for the whole journey in kilometer per hour is। তাহলে 150 মিটার যেতে, যখন যায় ফরওয়ার্ডিং তখন 50 কিলোমিটার গেছে প্রতি ঘন্টায়, এবং যখন ফিরে আসে তখন 30 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে তার অ্যাভারেজ স্পিড কত ছিল? তাহলে গড় স্পিড যদি আমরা বের করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু ডিস্টেন্স সমান, অর্থাৎ যাওয়ার সময় যে ডিস্টেন্স অতিক্রম করছে আসার সময় সেই একই ডিস্টেন্স অতিক্রম করছে। সেক্ষেত্রে আমরা যদি অ্যাভারেজ স্পিড বের করতে চাই, সূত্রটা হবে 2 ইন্টু v1 v2 বাই v1 প্লাস v2। সো 2 ইন্টু v1, তাহলে ভেলোসিটি কত ছিল? প্রথমে 50 ছিল, তার স্পিড 50 ছিল। দ্বিতীয়বার তার ভেলোসিটি বা স্পিড ছিল 30 কিলোমিটার বাই 50 প্লাস
আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 30 না 100 বাই 13। তো 0 0 কাটা যাবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3000, সরি 30 হবে এখানে, তাহলে 80 হয়ে যাবে। তাহলে 0 আর 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তো 3 পঁচিশে 75 বাই 2 ইকুয়াল 37.5। তাহলে তার অ্যাভারেজ স্পিড ছিল 37.5 কিলোমিটার পার আওয়ার। এবার আসি বয়সের অঙ্কে। প্রথম অঙ্কটা বলছে মীরা ইজ 30 টাইমস ওল্ডার দ্যান হার সন। 18 years later she will be thrice as her son. What is Mira's present age? তাহলে মীরা হবে তার ছেলের 30 গুণ বড়। 18 বছর পরে সে তার ছেলের 3 গুণ হয়ে যাবে। তাহলে মীরার বর্তমান বয়স কত হবে? তাহলে আমরা সন ধরে নিলাম যে সনের বয়স x, তাহলে মীরার বয়স কত হবে? 30x। 18 বছর পরে, 18 বছর পরে সনের বয়স কত হবে? তাহলে তো 18 বছর বাড়বে। ঠিক একইভাবে মীরার বয়সও বাড়বে 18 বছর পরে। তাহলে এখন কি হবে? মীরা হয়ে যাবে তার ছেলের 3 গুণ, বয়সের 3 গুণ। তাহলে ছেলের বয়স কত? x প্লাস 13, এটার 3 গুণ হয়ে যাবে, তাহলে মীরার বয়সের সমান হয়ে যাবে। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। 54 ইকুয়াল 30x প্লাস 18 তাহলে 27x ইকুয়াল 36 বাই 27। তাহলে মীরার বয়স কত হবে? মীরা হবে 36 বাই 27 ইন্টু 30, 3 নং 27, 4 নং 36, 3 একে 3, 3 দশে 30, তাহলে হবে 40। মীরার বয়স হবে 40। পরের অঙ্ক বলছে টুডে ইজ আজিজ 12th বার্থডে and আজিজ ফাদার's 40th birthday. How many years from today will Ajiz's father be twice as old as Aziz at that time? তাহলে বর্তমানে আজিজের বয়স কত? 12, যেহেতু সে 12তম বার্থডে পালন করছে, এবং আজিজের ফাদার 40তম জন্মদিন পালন করছে। এখন বলছে যে কত বছর পরে আজিজের বাবা আজিজের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে x বছর পরে হবে। তাহলে ফাদারের বয়স তো x বছর বাড়বে, আবার আজিজের বয়সও x বছর বাড়বে। তাহলে এখন কি হবে তাদের মধ্যে? বাবা হয়ে যাবে ছেলের বয়সের দ্বিগুণ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত? 16। অর্থাৎ এখানে চেয়েছে যে আজিজ এট দ্যাট টাইম।
তাহলে আজিজের বয়স 16 বছর পর, অর্থাৎ আজিজের বয়সের বাবা 16 বছর পর তার ছেলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে উত্তর হবে 16। If a man was r years old s years ago, how many years old will he be t years from now? তাহলে একজন লোক তার বয়স আর ছিল কত বছর আগে? এস বছর আগে। তাহলে এখন তার বয়স কত হবে? এস বছর বাড়বে, এস বছর বাড়বে। যেহেতু আগে ছিল তাহলে বর্তমানে নিয়ে আসতে হলে যোগ করতে হবে। এখন যদি আবার আমরা সামনে যাই, কত বছর সামনে যাব? টি বছর সামনে যাব, তাহলে আরো যোগ হবে এই এটার সঙ্গে টি বছর যোগ করতে হবে। তাহলে তাদের বয়স কত হবে? আর প্লাস এস বছর, এস প্লাস টি ইয়ার্স। তাহলে এটার উত্তর হবে এ। পরেরটা বলছে সমীর is twice as old as Babul was 2 years ago. If the difference between their age is 2 years, how old is Samir now? তাহলে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ হবে কখন? যখন বাবুলের বয়স 2 বছর আগে যা ছিল। তাহলে তাদের বয়সের পার্থক্য যদি 2 বছর হয়, সামিরের বর্তমান বয়স বা সমীরের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরে নিলাম যে বাবুল বাবুল 2 বছর আগে, 2 years ago, 2 years agoতে কত ছিল? এক্স ইয়ার ছিল। তাহলে তার বর্তমান বয়স কত হবে? তার বর্তমান বয়স হবে, অতীত থেকে বর্তমানে আসলে যোগ করতে হয়, সেক্ষেত্রে তার বয়সটা বর্তমানে এক্স প্লাস 2। এখন বলছে তাদের বয়সের বর্তমানে পার্থক্য হলো 2। আবার তাহলে স্বামীরের বয়স কত হবে? স্বামীরের বয়স হবে এই বাবুলের বয়সের এই এক্স বছর আগে যা ছিল, 2 বছর আগে যা ছিল তা। তাহলে কত হবে? 2x। এখন তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? 2x মাইনাস এক্স প্লাস 2 years. So 2x minus x minus 2 equal 2. So x equal আমরা পাবো কত? 4। কিন্তু চেয়েছে যে সমীরের বর্তমান বয়স কত। তাহলে সমীরের বর্তমান বয়স কত আমরা পেয়েছি? 2x। তাহলে 2 গুণ 4 ইকুয়াল 8। তাহলে 8 ইয়ার্স হবে তার বর্তমান বয়স। বলছে the present age of Habib and Shikha are in the ratio of 6:4. 5 years ago their age were in the ratio of 5:3. How old is Habib now? তাহলে হাবিব এবং শিখা, হাবিব এবং শিখার বর্তমানে রেশিও হলো 5 years পরে, সরি 5 years এগোতে তাদের বয়সের রেশিও কত ছিল? 5:3। তাহলে 5:3 ছিল। যেহেতু দুজনেরই 5 years করে হচ্ছে, তাহলে আমরা জাস্ট 5 এখানে লিখে দিতে পারি। ক্রস গুণফল করতে পারি এখানে 3 6 18 বিয়োগ 4 5 20, অর্থাৎ 2 ইউনিট পাচ্ছি আমরা। এখন এই দুইটা যেহেতু সমান, আমরা জাস্ট এই দুইটার বিয়োগ ফল নেব। তাহলে 2 10, এখন 10 পাচ্ছি। তাহলে এই 2 ইউনিট সমান হবে 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 হবে।
বলেছে যে হাবিবের বর্তমান বয়স কত, তা হাবিবের বর্তমানে রেশিও কত ছিল, 6 ছিল। তাহলে 6 ইউনিট সমান কত হবে, 30 হবে। তাহলে হাবিবের বর্তমান বয়স হবে 30।